আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। স্বামী সন্তান দুজনেই হাসপাতালে। সুরাইয়ার অবস্থা অত্যন্ত করুণ। বলা হয়েছে ফিরোজ আলমের অবস্থা খুব একটা ভালো না। কি হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। সোশ্যাল মিডিয়ার বদৌলতে অ্যাক্সিডেন্টের খবরটা ফেসবুকে ফিডে আতার রহমানও পেলেন। সামান্য পরিচয়ে ভালো মানুষ মনে হয়েছে ফিরোজ আলমকে। আতার রহমান বের হতে নিলেন। ফাবিহার মা জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? ফাবিয়ার শ্বশুর আর শাব্বাব অ্যাক্সিডেন্ট করেছে। যতটুকু বুঝলাম ওর শ্বশুরের অবস্থা খুবই খারাপ। ফাবিহার গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে হচ্ছে সেদিনই তো লোকটা সুমনের হাত থেকে বাঁচিয়ে তাকে সসম্মানে বাড়ি পৌঁছে দিয়েছে। সেদিনই তো তাকে এসে নিজের সাথে বাড়ি নিয়ে গিয়েছে। শাবাব যা করেছে তাতে তার বাবা মাকে দোষারোপ করে না ফাবিহা। কণ্ঠে বিস্ময়ের সাথে দুঃখ প্রকাশ পেল। কি বলছো বাবা, কখন হলো এসব? 11টার পর নাকি এই ঘটনা ঘটে। তুমি এখন কোথায় যাবে? কোন হসপিটালে আছে সেটা তো জানো না। আমি আগে ওনার বাড়িতে যাব, সেখান থেকে হাসপাতালে যাব। ফাবিহা গলা নামিয়ে বলল, একটু অপেক্ষা করো, আমিও যাব বাবা। ফাবিহার মা বললেন, তোর বাবা যাচ্ছে যাক, তুই এখন গেলে কেমন দেখাবে? ফাবিহা অবাক হয়ে বললেন, আশ্চর্য মা, কেমন দেখাবে মানে? আমি তো আনন্দে উৎসব করতে যাচ্ছি না। ফাবিহার মা জড়তা নিয়ে বললেন, দাঁড়া, আমিও যাব। তিনজন একসাথে বের হলো। শাবাবের বাড়িতে প্রতিবেশী আত্মীয় স্বজনের ভিড়। ফাবিহা আর তার মাকে বাড়িতে নামিয়ে একজনের কাছ থেকে জেনে নিয়ে আতাউর রহমান হাসপাতালে গেলেন। সুরাইয়া আহাজারি করে কাঁদছেন। আমার ছেলে, আমার স্বামী কি হয়ে গেল আল্লাহ? আমার স্বামী ছেলেকেই পেল। আমি কেন ছেলেকে তার বাবার পেছন পেছন পাঠালাম? তাহলে তো দুজনের একজনও এত তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হতো না। সুরাইয়ার পাশে ওনার বোন এবং যা রয়েছেন। তুলি একপাশে দাঁড়িয়ে কাঁদছে। সুরাইয়ার আহাজারি থামছেই না। আমার ছেলে বাড়ি ফিরলো কতদিন পর। আমি জোর করে ওর বাবার কাছে পাঠালাম মাপ চাইতে। কি হয়ে গেল আল্লাহ? আমি কেন পাঠালাম? বলতে বলতে স্বর কমে আসে, আবার আহাজারি করেন। ফাবিহা বুঝল না শাবাব কোথা থেকে বাড়ি ফিরেছে। সুরাইয়ার কাছে এগিয়ে এসে গায়ে হাত রেখে বলল, কাঁদবেন না আম্মা, ইনশাল্লাহ সবাই ঠিক হয়ে যাবে। ফাবিহাকে দেখে সুরাইয়া বললেন, তুমি কেন এসেছো গো মা? আমার এখন আর কাউকে প্রয়োজন নেই। তুমি তো চলে গিয়েছিলে। এখন কি আমার ছেলে আর স্বামী প্রাণ গিয়েছে কিনা সেটা দেখতে এসেছো? ফাবিহা অস্বস্তি নিয়ে বলল, আম্মা আপনি শান্ত হন। সুরাইয়ার কান্না দেখে ফাবিহার মায়েরও খারাপ লাগছে। একসাথে স্বামী সন্তান দুজনের এত বড় বিপদ। তিনি পাশে বসলেন। ফাবিহা উঠে গিয়ে তুলিকে এক পাশে ডেকে নিল। বাড়িতে কি হয়েছে তুলি? শাবাব এতদিন পর ফিরেছে মানে? কোথায় ছিল সে? তুলি নাক টানতে টানতে বলল, আপনি চলে যাওয়ার পর খালু ভাইজান রে বাইর করে দিছে। কেন আপনি সাইরা দিচ্ছেন? ভাইজান কাউরে না জানায়া বাড়ি থেকে চইলা যান। এর ভেতরে কারো লগে যোগাযোগও করে নাই। হাতের টাকা পয়সাও ছিল না। কি খাইছে না খাইছে, কোথায় থাকছে? কাল খালাম্মারে ফোন দিছে। খালাম্মা কান্নাকাটি কইরা কইছে না আসলে খালাম্মা মইরা যাবে, খাটিয়াও ধরতে দিবে না। খালাম্মার লগে দেখা করতে আইসা খালুর সামনে পইরা যান ভাইজান। খালু রাগারাগি কইরা বাইর হনের পর আম্মা আবার খালুর কাছে মাপ চাইতে পাঠাইছেন। এরপরেই দুইজন গাড়িতে চইরা চইলা যায়। তারপরে অ্যাক্সিডেন্টের খবর আসে। শাবাব তো তাকে ছাড়েনি, বরং তার কথাই তাকে যেতে দিতে রাজি হয়েছে। ফাবিহা নরম হয়ে বলল, চোখ মুছে ফেল, আমাকে দেখতে হবে তোর। তুলি কান্না না থামিয়ে অনবরত হিঁচকি তুলে বলল, আপনি তো দয়া মায়া নাই ভাবি। ভাইজান আর খালুজানের লইকা আমার কলিজাটা ফাইটটা যাইতাছে। ফাবিহা দীর্ঘশ্বাস ছাড়ল। সে দয়া মায়া দেখালোই বা কি? মানুষ দুটো কি সুস্থ হয়ে যাবে? সুরাইয়ার কান্না দেখে সে মনে প্রাণে চাইছে শাবাব আর ফিরোজ আলম যেন সুস্থ হয়ে যায়। ফাবিহা জেঠি শাশুড়ি ডাকলেন তাকে। তোমরা না ভালোবেসে লুকিয়ে বিয়ে করেছ, তাহলে সংসার দুদিনও টিকলো না। কেমন ভালোবাসা তোমাদের! ডিভোর্স কি হয়ে গিয়েছে? না,
এমনিতেই আলাদা হয়েছি, আমাদের অফিসেও কোনো কাগজপত্র নেই। যাই হোক, তোমাকে একটা কথা বলে, যা হয়েছে শেষ। আবার ভেবে দেখো, ডিভোর্স যেহেতু হয়নি, তোমার উচিত এখন তোমার শাশুড়ির পাশে থাকা। সবাই তো আর সংসার ফেলে থাকতে পারবে না। ফাবিহা অস্বস্তি নিয়ে বলল, আমরা তো আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আলাদা হয়েও গিয়েছি, এখন কিভাবে আমি এখানে থাকবো? তালাক তো হয়নি, দেখো এমন আহামরি বয়স তোমাদের হয়নি। আরও বয়স্ক জ্ঞানী মানুষও ভুল করে, মনে করো এটা ভুল শোধরানোর একটা সুযোগ। তোমরা একসাথে না থাকলে সেটা পরে দেখবে, আগে তোমার শাশুড়ির পাশে থাকো। ফাবিহা জেঠি শাশুড়ি চলে গেলেন। ভাবনায় ছেদ পড়ল ফাবিহা। সে কি করবে বুঝতে পারছে না। মায়ের কাছে চলে গেল। কানাঘুষা চলছে ফিরোজ আলম বেঁচে নেই। কয়েকজন মহিলা সুরাইয়ার গয়নাগাটি খোলার তাড়া দিলেন। একটা ঘোরের মাঝে আছে সুরাইয়া। কি বলছে সবাই? গয়নাগাটি কেন খুলতে হবে? ফাবিহার হাঁসফাঁস লাগছে। সুরাইয়া কিছুতেই কিছু খুলবেন না। আধা ঘন্টা পর খবর এলো শাবাবের জ্ঞান আছে, একটা হাত ভেঙেছে, তার গায়েও ব্যথা পেয়েছে, তবে ভাঙেনি। রাস্তার একপাশে ছিটকে পড়ায় তেমন ক্ষয়ক্ষতি তার হয়নি। ফিরোজ আলমের এখনো জ্ঞান ফেরেনি। তিনি গুরুতর আঘাত পেয়েছেন। বুকের উপর থেকে একটা ভারী পাথর নেমে গেল। সবার সামনে যে ভদ্রমহিলা গয়নাগাটি খোলার কথা বললেন, শাবাবের খালা ওই মহিলাকে কোচলে ধরলেন। না জেনে আন্দাজে খবর ছড়ানো কোন অভ্যাস? আমরা জানলাম না আর আপনি জেনে গেলেন দুলাভাই নেই। মহিলা আমতা আমতা করতে লাগলেন। দোষ তারও নেই, তিনি অন্যজনের মুখে শুনেছেন। ফাবিহার মা এবার চলে যাবেন। সুরাইয়ার কাছে ফাবিহাকে নিয়ে বিদায় জানাতে এলেন। আমরা আসছি আপা। দূর দূরান্তের কেউ জানেন না ফাবিহা আর শাবাবের বিচ্ছেদের কথা। তারা অবাক হয়ে বললেন, বউ কোথায় যাচ্ছ? স্বামী শিশুর মৃত্যুর পথে বাড়িতে শোক, এই মুহূর্ত বউ যাচ্ছে কোথায়? সুরাইয়া নিস্তেজ হয়ে অসন্তোষ গলায় বললেন, যাক, তারা আর একসাথে থাকবে না, দুজনেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। চরম আশ্চর্যে অনেকের মুখে হাত। কি বলছেন? বিয়ে হতে না হতেই এই অবস্থা? তালাক কি হয়ে গিয়েছে? তালাকের কি দরকার? তারা একসাথে থাকবে না সিদ্ধান্ত নিয়েছে, এটাই তো যথেষ্ট। এবার সবাই ফাবিহার দিকে ছুটলেন। কি গো মেয়ে, নিজেরা বিয়ে করেছো, আবার নিজেরাই আলাদা থাকছো? স্বামী স্ত্রীর রাগারাগি হয়েই থাকে, তাই বলে কি আলাদা থাকতে হবে? এত রাগ জেদ ভালো না। কেমন পাষাণ মেয়ে তুমি। স্বামীর প্রতি কি একদিনের জন্য তোমার মায়া জন্মায়নি? মানুষের জন্যই তো মানুষ। সুরাইয়া ভেবেছিলেন ফাবিহা আগের সব ভুলে গিয়ে এসেছে, যখন তখন থাকবে। চলে যাওয়ার কথা বলতে মনে কষ্ট পেলেন তিনি। নিজেকে বেহায়া বলে কয়েকবার গালি দিলেন। সবার চাপাচাপিতে ফাবিহার মা বললেন, আপনারা যা জানেন না তা নিয়ে দয়া করে কথা বলবেন না। যা কিছু হোক, আপনার মেয়ে তো এখনো এই বাড়ির বউ, তার তো উচিত এই সময় পাশে থাকা। ফাবিহার মা আতার রহমানকে কল দিয়ে জানালেন সবাই কি কি বলেছে। এজন্যই তিনি মেয়ের আশা নিয়ে ভয় পাচ্ছিলেন। আতার রহমান বললেন, ও থাকুক, এখন এভাবে চলে যাওয়া বেমানান। তেদিক গেলেন ফাবিহার মা। ফাবিহা চারদিক বিবেচনা করে বলল, মা, আমি থাকি দুদিন, এদিকটা স্বাভাবিক হলে আমি চলে যাব। এবার মেয়ের উপর ছুটে গেলেন ফাবিহার মা। তুই কি শাবাবের সাথে সংসার করতে চাইছিস? ফাবিহা তপ্ত শ্বাস ছেড়ে বলল, মা, আমি শুধু আমার শাশুড়ির পাশে থাকতে চাইছি। শাবাবার আর আমার মধ্যে যেহেতু আইনগত আর ধর্মীয় ছাড়াছাড়ি হয়নি, সেটারও ব্যবস্থা করতে হবে। অসুস্থ হলেই যাতে এদিকটা সামলে নেয়, তার জন্য তো কথা বলতে হবে। আমার ভয় হচ্ছে একা পেয়েও না, আবার তোকে মেরে গুম করে দেয়। মা, এতদিন সুযোগ থাকার পরও আমাকে গুম করলো না, আর এখন ভাঙা হাত পা নিয়ে আমাকে গুম করবে? তুমি সব সময় বাচ্চাদের মতো কথা বলো। আমি কিছু জানি না, তুই আমার সাথে চলে যাবি। মা, অবুঝ না হয়ে ভেবে দেখো, এটা খারাপ দেখায়। আতার রহমান এসে অনেক বুঝিয়ে শুনিয়ে ফাবিহার মাকে নিয়ে গেলেন। ধীরে ধীরে আত্মীয় স্বজনরাও চলে গেলেন। ফিরোজ আলম মারা গিয়েছেন খবর শুনি এত মানুষের ভিড় জমেছিল। ফাবিহার খালা শাশুড়ি থেকে গেলেন। ফাবিহার সাথে কথা না বলে নিজের কাজ নিজে করছেন। সুরাইয়াও কথা বলছে না ফাবিহার সাথে। খুব অসহায় লাগছে তার। এমনিতে সে আগের তুলনায় ভেঙে গিয়েছে। ওরাই তাকে থাকতে বলল, আর ওরাই কথা বলছে না। শাবাবকে নিয়ে ওর কাজিন চলে গেল। ফিরোজ আলমের কাছে ওনার ভাইরা ভাই আছেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে মায়ের কাছে যেতেই সুরাইয়ার ছেলেকে ঝুড়িয়ে হামাও করে কেঁদে ফেললেন। শাবাবের চোখ দিয়েও নীরবে পানি ঝরছে। এমন অসহায় আর কোনোদিন লাগেনি। তার অন্তর কেঁপে উঠল যখন লোকমুখে শুনল, লোকটা নিজের মৃত্যুর
প্রায় অবস্থানে ও আগে ছেলেটা খোঁজ নিল। শাবাব ভাবতো মা তাকে বেশি ভালোবাসে, বাবা বোধহয় কম ভালোবাসে। আজ বুঝলো বাবা মা কেউ তাকে কম ভালোবাসেন না, বাবার ভালোবাসা অপ্রকাশিত। তার এত অপরাধের পরও বাবা তার খোঁজ নিলেন। মায়ের কাছ থেকে সরে এসে চমকে উঠল ফাবিহাকে দেখে। চোখের পলক ঝাপটে নিজের ভ্রম কাটাতে চাইল। ফাবিহার জন্য যে তার মনে কিছু আছে সেটা সে এর আগেই টের পেয়েছে। পলক ঝাপটে আবারও ফাবিহাকে দেখল, কিছু না বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে গেল। ঘরে বসে রইল। শরীরে যন্ত্রণা, তার চেয়ে বেশি যন্ত্রণা মনে। বাবার এই অবস্থার জন্য বারবার নিজেকেই দায়ী করে। রাতে কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকালো সে। ফাবিহা খাবার হাতে ঘরে ঢুকল। শাবাব মলিন মুখে বলল, তুমি এখানে? ফাবিহাও একইভাবে জবাব দিল, অ্যাক্সিডেন্টের কথা শুনে এসেছিলাম, সবাই থাকার জন্য চাপাচাপি করলো। সবাই বললেই তোমায় থাকতে হবে, জীবন তোমার, অন্যদের নয়। ফাবিহা কথা না বলে টেবিলের উপর খাবার রাখল। খেয়ে নাও, আমি 2 দিন পরই চলে যাব। বলে হাতের দিকে তাকাতে বুঝতে পারল শাবাবের ডান হাতে ব্যান্ডেজ। আবারও বলল, আমি খাইয়ে দেব? শাবাব জবাব দিল, না, একটা চামচ নিয়ে এসো, আমি খেয়ে নেব। ফাবিহা বেরিয়ে গেল চামচের জন্য। শাবাব বাম হাতে চামচ নিয়ে মুখে খাবার তুলল। একটু বেগ পেতে হচ্ছে তাকে, তবু নিজের দুর্বলতা প্রকাশ করছে না। ফাবিহা এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর হাতের দিকে। শাবাবের খাওয়া শেষ হলে বলল, থ্যাঙ্কস, এখন তো রাত, তুমি বরং কাল চলে যেও, কেউ কিছু বলবে না, আমি আছি বাসায়। ফাবিহা বলল, তুমি রেস্ট নাও। শাবাব বলল, তুমি বরং ঘরে ঘুমাও, আমি অন্য ঘরে যাচ্ছি। এইসবের কি খুব সত্যি দরকার আছে শাবাব? আমরা এর আগেও এক ঘরে এক বিছানায় ছিলাম। তখনকার পরিস্থিতি ছিল ভিন্ন, এখন তুমি আর আমি সম্পর্কে নেই। শাবাবের অভিব্যক্তি স্পষ্ট হচ্ছে না, তার সব কথাই স্বাভাবিক। ফাবিহা বুঝতে পারছে না তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে সে ফাবিহাকে দায়ী করছে কেন। ফাবিহা বলল, তুমি কি সবকিছুর জন্য আমাকে দায়ী করছো? তুমি দায়ী হবে কেন? আমার কারণে এসব হয়েছে। রাত হয়েছে, শুয়ে পড়ো। বলে শাবাব উঠে যেতে নিতে ফাবিহা বলল, তোমার এখন ঘর ছাড়ার প্রয়োজন নেই, এতে আরো বাজে পরিস্থিতি সৃষ্টি হবে। শাবাব বিরক্ত হয়ে পড়ল, তুমি কি প্রমাণ করতে চাইছো আমি বুঝতে পারছি না? লোকে যাই বলুক, তুমি তো কখনো শেষ হবে কান দাওনি, তাহলে আজ থেকে গেলে কেন, যেখানে আমরা দুজনই জানি আমাদের পথ আলাদা? ফাবিহা বলল, তুমি ভালো কথা বলেছো। সুস্থ হয়ে সবার সামনে বলে দিও আমার সাথে তুমি থাকতে চাও না, মানে ডিভোর্সের যে ব্যাপারটা, সেটার কারণেই আমার থেকে যাওয়া। শাবাবের চোখ স্থির হয়ে গেল। ফাবিহা নিজের ভালোটা ভেবেই এখানে থেকে গিয়েছে, সামান্য আবেগ থেকেও নয়। বলে দেব, এখন শুয়ে পড়ো। ফাবিহা প্লেট নিয়ে চলে গেল। শাবাব কল দিল জ্যাঠার কাছে বাবার অবস্থা জানার জন্য। তিনি জানালেন ফিরোজ আলমের জ্ঞান এসেছে, একজন মহিলা হলে ভালো হয়। খুঁড়িয়ে খুঁড়িয়ে মায়ের ঘরে গিয়ে বাবার কথা জানালো। কেউ ঘুমায়নি। সুরাইয়া বললেন, কাল তাহলে আমি যাব। শাবাব বলল, তুমি অসুস্থ মানুষ, কিভাবে যাবে? সুরাইয়া বললেন, আমার স্বামী, আমি যতটা বুঝবো ততটা অন্য কেউ বুঝবে না। আমার ঠেকা বেশি, বাড়িতে তোর খালা আছে, তুলি আছে। ফাবিহার কথা বলতে গিয়েও থেমে গেলেন, বললেন, তুই ঔষধ খেয়ে শুয়ে পড়। তুমিও ঘুমিয়ে পড়ো। শাবাব ঘরে এসে দেখল ফাবিহা শুয়ে পড়েছে। তাকে দেখে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছো? মায়ের ঘরে। বাবার জ্ঞান ফিরেছে? আলহামদুলিল্লাহ। তুমি ওষুধ নিয়েছো? এখন নেব। ফাবিহা উঠতে নিতেই দেখল শাবাব ঔষধ বের করে পানি হাতে নিয়েছে। ঔষধ খেয়ে শুয়ে পড়ল। দুজন বিছানার দুপাশে, একজনেরও চোখে ঘুম নেই। দুজনেই বুঝতে পারছে পাশের ব্যক্তি জেগে আছে। ফাবিহা বলল, আমার জীবনটা অন্যরকম হতে পারত। শাবাবের পাশ থেকে জবাব এলো, কেমন? বাকি মেয়েদের মতোই। বিয়েটা না ভেঙে গেলে এখন সুন্দর একটা সংসার হতো। তোমার বিয়ে তো আমার জন্যই ভাঙলো। না, তারও আগে। তুমি যখন আমায় প্রেম প্রস্তাব দাও তখন আমার বিয়ে ঠিক ছিল কাজিনের সাথে। তারপর সে আরেকজনকে বিয়ে করে নিল। তোমাদের মাঝে কি সম্পর্ক ছিল? না, আমি তাকে পছন্দ করতাম। এখনো? না, আমি এখন আর কোনো কিছুর জন্য আক্ষেপ করি না।
সে আমার ভাগ্যে ছিল না কখনো। তার ঘরে এখন নতুন সদস্য এসেছে। শাবাব বলল, ঘুমাও। এই বলেও দুজন কথা চালিয়ে গেল আরো কিছুক্ষণ। এটা তাদের ঠান্ডা মাথায় দ্বিতীয় আলাপ। হাতে ব্যথা পেয়ে ঘুম ছুটে গেল শাবাবের। ভোর রাতে ঠান্ডা বেড়ে যাওয়ায় জড়সড় হয়ে শুয়েছে ফাবিহা। গোটানো হাঁটুর নিচে শাবাবের ডান হাত পড়েছে। চোখ মুখ কুচকে হাত টান দিল। টিমটিমে আলোই ফাবিহাকে অবলোকন করল। সেও আক্ষেপ করল তাদের জীবন সুন্দর হতে পারত, নতুন সদস্য তাদের দুজনের ঘরেও আসতে পারত। সব অসম্ভব হয়েছে তা নিজেরই কারণে। যদি নিজের অতীতের কর্ম কথাগুলো ফিরিয়ে নেওয়া যেত, সেটা যতটা কঠিনই হোক সে ফিরিয়ে নিত। সকাল থেকে পেটে যন্ত্রণা হচ্ছে, সাজিদাকে জানায়নি হুরাইন। ব্যথা তেমন তীব্র নয়, তবুও ক্ষণে ক্ষণে চোখ মুখ মলিন হয়ে বিষিয়ে ওঠে। সাজিদা জহুরি নজরে পরখ করে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? পেট ব্যথা আম্মা। সাজিদা ধমকে উঠে বললেন, আমাকে জানাওনি কেন? পরে দোষারোপ করার জন্য? হুরাইন বলল, ব্যথা সহ্য করার মতো, সেজন্যই জানাইনি আম্মা। তুমি এসবের কি বুঝো? রক্তক্ষরণ হয় না। যাও বোরকা পরো গিয়ে। হুরাইন জিজ্ঞেস করল, কেন আম্মা? ডাক্তারের কাছে যাব। কিন্তু আম্মা। সাজিদা বিরক্ত হয়ে বললেন, কথা বাড়িও না, সবসময় তুমি নিজের কথা উপরে রাখার চেষ্টা করো। হুরাইন মিনমিন করে বলল, আম্মা রান্না? রান্না বাকিটা নিশি এসে করে নেবে। রান্না শিশির পথে, নিশিরও আসার সময় হয়েছে। তাই সাজিদা তাড়া দিলেন হুরাইনকে। ঝটপট বোরকা পরে বেরিয়ে এসে শাশুড়িকেও তৈরি দেখল হুরাইন। ঘরে ঢুকলো নিশি। তাকে রান্না নামানোর কথা বলে হুরাইনকে নিয়ে বেরিয়ে গেলেন সাজেদা। দুজন সিএনজিতে উঠে বসলেন। তাসিনকে কল দিলেন তিনি। আসসালামু আলাইকুম মা, বলো। আমার বিকাশে কিছু টাকা পাঠা, হুরাইনকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। বিচলিত স্বর শোনা গেল তাসিনের। কি হয়েছে মা, সব ঠিক আছে? কোন ডাক্তারের কাছে নিচ্ছ? আমি আসছি। ধমক দিলেন সাজেদা। তোকে টাকা পাঠাতে বলেছি, টাকা পাঠা, বেশি বুঝিস না। হুরাইন পাশ থেকে মা ছেলের ফোন আলাপ শুনে হাসছি মুখ টিপে। তাসিন নরম হয়ে এলো। পাঠাচ্ছি। কিছু দূর গিয়ে সিএনজি থেমে গেল। একজন ছেলে যাত্রী পেছনে হুরাইনের পাশে উঠতে নিল। সাজেদা বাধা দিলেন। আরে আপনি কোথায় উঠছেন? ড্রাইভারকে বললেন, আপনি লোক নিচ্ছেন কেন পেছনে? আমরা পুরো ভাড়া দেব। ড্রাইভার বললেন, আপনি তো বলেননি আগে। আমি ওঠার সময়ই বলেছি, আপনি খেয়াল করেননি? ড্রাইভার সামনে এগিয়ে গেল। হুরাইন স্বস্তির নিঃশ্বাস নিল। ডাক্তার দেখে রিপোর্টের জন্য বউ শাশুড়ি বসে রইল। তাসিন কয়েকবার কল দিয়ে খবর নিয়েছে। রিপোর্টে সব ঠিকঠাক আছে শুনে সাজেদা হাঁপ ছাড়লেন। যাওয়ার পথে হুরাইনকে জিজ্ঞেস করলেন, কিছু খেতে মন চায়? কি খাবে? কিছু খাবো না আম্মা। আরে বলো, এই সময় অনেক কিছুই খেতে মন চায়। হুরাইন কাছুমাচু করে বলল, চিপস খেতে মন চায় আম্মা। সাজেদা দ্বিরুক্তি না করে হুরাইনের জন্য অনেকগুলো চিপসের প্যাকেট কিনে নিলেন। সিএনজিতে উঠে বসতে হুরাইন বলল, আমার জায়গায় অন্য কেউ থাকলে আপনি বোধহয় তাকে খুব আদর করতেন, তাই না আম্মা? ফাবিহা আপু থাকলে হয়তো আরো বেশি আদর করতেন। সাজেদা চুপ হয়ে গেলেন। হুরাইন আবার বলল, আমার কি দোষ আম্মা? সাজেদা মুখ খুললেন। থমথমে গলায় বললেন, দোষ আমার কপালের। হুরাইন নিচু স্বরে বলল, আমি মরে গেলে আপনার ছেলে যখন আরেকটা বউ নিয়ে আসবে, তাকে নিশ্চয় আদর করবেন, তার তো কোনো দোষ থাকবে না। আল্লাহ মাফ করুন, কি আবল তাবল কথা বলছো? মৃত্যু তো যে কোনো সময়ই হতে পারে আম্মা। গাড়িতে বেশি কথা বলা ভালো না, চুপচাপ বসে থাকো। হুরাইন চুপ করে গেল। সাজেদা যে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন সেটা টের পেয়েই ভালো লাগছে তার। এই যে তাকে নিয়ে আজ এতটুকু উদ্বিগ্নতা প্রকাশ করলেন। মায়া না থাকলে কি এতটুকু কেউ করে? বাড়ি আসতে নিশিকে গাল ফুলিয়ে থাকতে দেখা গেল। তার মেজাজ খারাপ হয়ে গেছে। চুলার উপর রান্না বসানো ছিল, সেগুলো নামানো, রান্নাঘর পরিষ্কার, আরো কিছু কাজও তাকে করতে হয়েছে। সাজেদার সাথে কথা বলছে থমথমে গলায়। সাজেদা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কিছু না। বিয়ে দিলে কি করবি?
তোর ভাবি কি তোর চেয়ে বড়? তারও তো বিয়ে হয়েছে, এটুকু কাজেই এত গাল ফোলানো। আমি এখন বিয়ে করছি না যে আমাকে সবকিছু শিখতে হবে। ধপধপ করে পা ফেলে চলে গেল সে। সাজেদা তাকিয়ে রইলেন কেবল। হুরাইন কয়েক প্যাকেট চিপস নিয়ে গেল নিশির জন্য। নিশি রাখলো না, বলল, আমি প্রেগনেন্ট না, আপনি খান। হুরাইনকে সে যেহেতু পছন্দ করে না, তার দেওয়া জিনিস নেবে কেন? হুরাইন চিপস নিয়ে শাশুড়ির ঘরে বসল। এক প্যাকেট খুলে শাশুড়ির দিকে বাড়িয়ে ধরে বলল, আম্মা খান। সাজেদা বললেন, তুমি খাও, আমি বাচ্চা না। হুরাইন বলল, শুধু বাচ্চাদেরই এসব খেতে ইচ্ছে করে, বড়দেরও তো খেতে ইচ্ছা করে, খেয়ে দেখুন। হুরাইনের জোড়াজুড়িতে সাজেদা চিপস মুখে দিলেন। ভালো লাগায় বললেন, বেশ ভালোই তো লাগছে। তারপর দুজনে খেতে খেতে কথাবার্তা বলল। বলতে বলতে সাজেদা হেসে উঠছেন। আগে এভাবে সাজেদা হুরাইনের সাথে কথা বলেনি। আজ মনে হচ্ছে দুজনের সম্পর্ক খুব সহজ। হুরাইনকে তাকিয়ে থাকতে দেখে থতমত খেয়ে হাসি বন্ধ করে ফেললেন সাজেদা। তাসিন অন্যান্য দিনের তুলনায় আজ একটু জলদি করে ফিরল। হুরাইন ইসলামিক বই পড়ছে। তাসিন হাত মুখ ধুয়ে পাশে বসে জিজ্ঞেস করল, এখন পেট ব্যথা করে? বই চোখ রেখে হুরাইন জবাব দিল, না। ওষুধ নিয়েছো দুপুরে? হুম। বই রাখো, আমার দিকে তাকাও। হুরাইন বই রেখে তাসিনের দিকে তাকালো। পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, তাকিয়েছি, কিছুই তো দেখতে পাচ্ছি না। তাসিন রগৌর করে বলল, কি দেখতে চাইছো? শার্ট খুলতে হবে? হুরাইন চোখ মুখ কুচকে বলল, মোটেই না। তাসিন পেছনে এসে বসল। হুরাইনের ঘাড়ে ঠেকল তার চিবুক। হুরাইনের হাত থেমে গেল, স্থির হয়ে গেল সে। মুহূর্তের মাঝে চুম্বকের স্পর্শের মতন ঠোঁটের ছোঁয়া লাগলো। সামান্য কেঁপে উঠল সে। তাসিন সরে আসলো দ্রুত। নিজে চোখ যেতে দেখতে পেল চিপসের প্যাকেট পড়ে আছে। প্যাকেট তুলতে তুলতে জিজ্ঞেস করল, এগুলো কে ফেলেছে? হুরাইন জবাব দিল, আমি। এসব খাওয়া ভালো না, মুখের রুচি নষ্ট হয়। কে এনে দিয়েছে? হুরাইন নিষ্পাপ চাহনি দিয়ে বলল, আম্মা কিনে দিয়েছে। তাসিন অবিশ্বাস্য চোখে তাকালো। মাথা কাত করে চোখের ইশারায় জানতে চাইল, সত্যি? হুম। বাহ, শাশুড়িকে দেখছি ইমপ্রেস করে ফেলেছেন। হুরাইন ভাব নিয়ে বলল, আমার সাথে থাকলে কেউ আমাকে আদর না করে থাকতেই পারবে না। তাসিন হাসল, দুষ্টু হেসে বলল, আমিও। হুরাইন লজ্জা পেয়ে কথা কাটানোর জন্য শাসনের সুরে বলল, আপনি পড়া শেষ করেছেন? তাসিন চোখ মুখ কুচকে বলল, প্লিজ ম্যাম, আমি এখন আপনার ছাত্র নই, এই মুহূর্তে আমি আপনার স্বামী। হুরাইন নাটকের সুরে বলল, ম্যামকে বিয়ে করতে লজ্জা হলো না? আমার তো শুনেই লজ্জা পাচ্ছে। তাসিন অবাক হয়ে ক্ষণিকের মাঝে হেসে বলল, আচ্ছা, লজ্জা হচ্ছে আপনার? আসলে ম্যাম এত সুন্দরী যে আমি বিয়ে না করে পারলামই না। এত সুন্দর করে পড়ান, আমার শুধু ম্যামের কণ্ঠ শুনে যেতে ইচ্ছে করে। আমার ম্যামও আবার একটু দুষ্টু আছেন। তিনি আবার যখন তখন চুমু টুমু দিয়ে বসেন, চেয়ে বসেন। হুরাইন অন্যদিকে ফিরে মুখ লুকিয়ে হাসছে। তাসিন বলল, এইদিকে ফিরে হাসুন, আমিও একটু দেখি। হুরাইন হাসি বন্ধ করে মুখ কঠিন করে বলল, আজ জোহরের নামাজ পড়েছেন? জি, পড়েছি। কয়জন মেয়ের দিকে তাকিয়েছেন? তাসিন ভেবে বলল, তাকিয়েছি একজনের দিকে, আসলে বারবার চোখ চলে যায়। হুরাইনের হাসি খুশি চেহারায় আধার নামল। চোখ মুখ শক্ত করে উঠে গেল। ট্রলি খুঁজে নিজের জামা কাপড় বের করছে। সে চলে যাবে বাপের বাড়ি। তাসিন বুকে তাড়াড়িয়ে দুই হাত গুজে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। হুরাইন দ্রুত হাত চালাচ্ছে, মুখের দিকে তাকানো যাচ্ছে না। ভয়ঙ্কর রেগে আছে, বোঝাই যাচ্ছে। যতক্ষণ না হুরাইনের জামা কাপড় গোছানো হলো ততক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল তাসিন। বোরকা হাতে নিতেই তাসিন শব্দ করে হেসে ফেলল। হাত থেমে গেল হুরাইনের। তাসিন মুখে হাত চেপে হাসি আড়াল করে বলল, নিজের বউয়ের দিকে তাকালেও যদি এভাবে কেউ রাগ করে তাহলে আর কি করার আছে? এভাবেই আমার মতো নিরীহ পুরুষেরা অত্যাচারিত হচ্ছে। হুরাইনের রাগ কোথায় যেন পালালো। বোরকা রেখে জামা কাপড় সব আগের জায়গায় রাখতে যাচ্ছিল। তাসিন তাকে রাগানোর জন্য বলল, বোরখা পরছো না কেন?
চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি, তুমি না চলে যাবে? চোখ পাকিয়ে তাকালো হুরাইন। তাসিন নির্দোষের মতন বলল, আশ্চর্য, আমি কি করলাম? হঠাৎ হুরাইন এসে তাকে জড়িয়ে ধরল। ভেবাচাকা খেয়ে গেল তাসিন। বইয়ের মতিগতি সে বুঝে উঠতে পারে না। মেয়েটা কখন কি করে বসে, মাত্রই তো চোখ রাঙালো, এখন আবার জড়িয়ে ধরেছে। ঘুমাতে গিয়ে বরফ শীতল হাত দুটো তাসিনের টি শার্টের ভেতর ঢুকিয়ে দিল হুরাইন। তাসিন নির্লিপ্ত রইল। ভ্রু কুচকে গেল হুরাইনের। সে তড়িৎ উঠে বসল। গ্লাসের পানি হাতে ঢেলে হাত ভিজিয়ে আবার কম্বলের নিচে ঢুকলো। ঠান্ডা হাত দুটো আবারও টি শার্টের নিচে রাখতে গেলে তাসিন হাত ধরে ফেলল। হুরাইন এক হাত ছাড়িয়ে তাসিনের গলায় চেপে ধরল। শক্ত করে হাত দুটো নিজের গরম মুঠো নিয়ে হুরাইনকে বলল, ঘুমাও। হুরাইন মজা করে বলল, না ঘুমালে কি করবেন? আর একটা কি বিয়ে দিয়ে দেবেন? তাসিনের ধারালো নজর দেখে হুরাইন কম্বলের নিচে মুখ লুকিয়ে সরল হয়ে গেল। আর বিন্দুমাত্র নড়চড় করল না। তা দেখে মৃদু হাসল তাসিন। মনে মনে বলল, নিজের সাথেই আরেকবার বিয়ে দেব। সুরাইয়া হাসপাতালে যাচ্ছে। সাথে শাবাবও বাবাকে দেখার জন্য যাবার ইচ্ছে পোষণ করল। সে এমনিতেই খুঁড়িয়ে হাঁটে, হাত ভাঙা। সুরাইয়া বললেন, তোর যাওয়ার দরকার নেই, নিয়াজ নিয়ে যাবে আমাকে। শাবাব বারণ শুনল না। জামা কাপড় হাতে নিতেই ফাবিহা বলল, সাবাব, আমিও আঙ্কেলকে দেখতে যাব তোমাদের সাথে। শাবাব ছোট করে বলল, চলো। ফাবিহাকে শাবাবের সাথে বের হতে দেখে শাবাবের খালা প্রশ্নাত্মক চোখে তাকালেন। শাবাব বলল, ফাবিহা আমাদের সাথে যাবে। শাবাবের খালা বললেন, এবার যদি সুমতি হয় তোর বউয়ের। ফাবিহা চুপ করে রইল। সকালে নাস্তা বানাতে গিয়েও মহিলা তাকে কথা শুনিয়েছে, তখনও চুপ করেছিল। শাবাব খালাকে বলল, আমাদের দুজনের সিদ্ধান্ত ছিল এটা, আর এখন এসব কথা বাদ দাও খালা। বাড়ি থেকে বেরিয়ে ফাবিহাকে বলল, তুমি খালার কথায় কিছু মনে করো না, দুজনেই মেহমান, দুদিন থেকে চলে যাবে। ফাবিহা বলল, সমস্যা নেই। তোমার কি হাঁটতে সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছে। শাবাব মুখে বলল, না ঠিক আছি আমি। তারপর দুজনই নীরব রইল। শাবাব হুট করেই ডেকে উঠল, ফাবিহা। ফাবিহা চোখ তুলে তাকালেও শাবাব চোখে চোখ রাখতে পারল না। সামনের দিকে তাকিয়ে থেকেই বলল, আমাকে ক্ষমা করে দিও, এই অনুরোধটা রেখো। ফাবিহা কিছুই বলল না। সবার সাথে গাড়িতে চড়ে বসল। শাবাব দীর্ঘশ্বাস ছাড়ল। সুরাইয়াকে হাসপাতালে রেখে ফিরোজ আলমকে দেখে ফাবিহা আর শাবাব বাড়ির পথে রওনা হলো। ফাবিহা বলল, সাবাব, একটা প্রশ্ন করি? করো। ধরো আজ থেকে 20-25 বছর পর তোমার মেয়েকে প্রতিনিয়ত কোনো ছেলে উত্ত্যক্ত করছে। মেয়েটা শান্তিতে চলাফেরা করতে পারছে না। যতটা নীচ ব্যবহার করা যায় ততটাই নীচ ব্যবহার তোমার মেয়ের সাথে করছে। ছেলেটা পরবর্তীতে তোমার মেয়ের কাছে ক্ষমা চাইলো। তুমি বাবা হিসেবে মেয়েকে কি পরামর্শ দেবে? শাবাব থমকে গেল। জবাব দিতে পারল না। সে কখনোই মেয়েকে বলতো না ক্ষমা করে দিতে, বরং ছেলেটার বুকে বন্দুক ঠেকিয়ে ধরত। ফাবিহা জবাব চাইল। শাবাব। শাবাব অস্থির গলায় বলল, আমি কখনোই তাকে ক্ষমা করার পরামর্শ দিতাম না। ফাবিহা হাসল, বলল, তাহলে ভেবে দেখো, আমিও তো ভুক্তভোগী। আমি কিভাবে ক্ষমা করে দিই বলো? আমি এসব কালো অধ্যায় জীবন থেকে মুছে ফেলতে চাই, ভুলে যেতে চাই সব, নিজের জীবন গুছিয়ে নিতে চাই, কিন্তু কেউ আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। সমাজ, তোমার দেওয়া আঘাত, ভার্সিটি গেলে সুমন, আমি শান্তি পাই না শাবাব। নিজেকে মানসিক রোগী মনে হয়। আমি কিভাবে বেঁচে আছি আমি জানি। ফাবিহার চোখে পানি টলমল করছে। তার চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না শাবাব। তীব্র অপরাধ বোধ, লজ্জায় দৃষ্টি বারবার নত হয়ে আসে। ফাবিহার জায়গায় নিজেকে বসিয়ে দেখলে মনে হয় সে ক্ষমার অযোগ্য। দুজনের আর কথা হলো না। খানিকক্ষণ পর ফাবিহা কিছু মনে পড়ার মতন করে বলল, আমার জামা কিনতে হবে, তোমাদের বাড়িতে আমার কোনো জামা কাপড় নেই। শাবাব ওকে নিয়ে গাড়ি থেকে নেমে গেল। ফাবিহা দুটো জামা কিনে নিল। শাবাব দাম দিতে গেলে ফাবিহা বাধা দিল, আমার কাছে টাকা আছে, তোমার দিতে হবে না। নিজেই দাম চুকিয়ে আগে আগে বেরিয়ে গেল। শাবাব ধীর পায়ে এগিয়ে এলো পেছন পেছন। নিশিকে কয়েকবার খেতে ডাকলো হুরাইন। আসছি বলেও বসে রইল সে। সাজেদা বিরক্ত হয়ে নিজেই মেয়ের ঘরের দিকে গেলেন। কম্বলের নিচে মাথা মুড়ে শুয়ে আছে নিশি।
নড়াচড়া উপর দিয়ে টের পেলেন সাজেদা। চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎই কম্বল সরিয়ে ফেললেন। অনাকাঙ্ক্ষিত কিছু দেখে চোখ চড়ক গাছ তার। থরফরিয়ে উঠল নিশি। কানে হেডফোন থাকায় কার উপস্থিতি টের পায়নি। হাত পা থরথর করে কাঁপছে। কষিয়ে মেয়ের গালে চড় বসিয়ে দিলেন সাজেদা। লজ্জায় কিছু বলার মতন মুখ রইল না নিশি। সাজেদা অসম্ভব রেগেছেন। আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে দাঁতে দাঁত পিষে বললেন, তোর খাওয়া বন্ধ, এই চোখ দুটো আমাকে আর দেখাবি না। সবাই সন্দেহ করবেন বলে সাজেদা চলে গেলেন দ্রুত। তাসিনের বাবা জিজ্ঞেস করলেন, কোথায় নিশি? সাজেদা বললেন, ও এখন খাবে না, তোমরা খেয়ে উঠে যাও। তাসিন বলল, সময়ের খাবার সময়ে খাবে না, খাবে কখন? এই জন্যই তো এমন শুকিয়ে যাচ্ছে দিন দিন। সাজেদা স্বাভাবিকভাবে বললেন, যখন খিদে পাবে তখন খাবে, তোরা খা। তাসিনের বাবা বললেন, মেয়েটা এখন কথা শুনতে চায় না, বৌমা কতবার ডাকলো। দুপুর থেকে সাজেদাকে চিন্তিত দেখাচ্ছে। হুরায়ন আসর নামাজ পড়ে শাশুড়ির ঘরে গেল। কেমন থম মেরে বসে আছেন তিনি। কিছু নিয়ে দুশ্চিন্তা করছেন মনে হচ্ছে। চিন্তায় এতটাই মশগুল যে হুরায়নের উপস্থিতি টেরই পেলেন না। হুরায়ন ডাকল, আম্মা। সাজেদা সাড়া দিলেন না। ফের ডাকল হুরায়ন, আম্মা শুনছেন? ঘোর কাটার মতন চমকে জবাব দিলেন সাজেদা, আসরের নামাজ পড়েছেন? না, এই তো পড়বো। সময় চলে যাচ্ছে, নামাজ পড়ে ফেলুন। যাচ্ছি বলে সাজেদা উঁচু করতে গেলেন। জানামাজে দাঁড়িয়ে আসর নামাজ পড়ে নিলেন। হুরায়ন জিজ্ঞেস করল, আপনি কি কিছু নিয়ে চিন্তিত আম্মা? না তো,